বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তারপরে সবার জন্য দোয়া করি যে এই করোনাকালীন মহামারীর সময় সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি মোহাম্মদ ইখলাসুর রহমান, প্রভাষক, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে মেহেরপুর অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন। আজকে তোমাদের সামনে আজ হাজির হয়েছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 একটা ক্লাসের জন্য। তো আমরা আজকে জানবো যে চাহিদা কি, কিভাবে একটা চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা দেখি যে চাহিদা জিনিসটা আসলে কি। আমি জানি যে তোমরা প্রত্যেকে জানো যে চাহিদা জিনিসটা কি, তারপরেও আমি তোমাদের সাথে একটু ভাগাভাগি করতে চাই। আমরা জানি কোনো কিছু পাওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়। এটা হচ্ছে একটা স্বাভাবিক কথা, কিন্তু আমরা যখন অর্থনীতি ভাষায় যাব তখন চাহিদা হবে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা হিসাবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চাহিদা। বুঝতে পারছো সবাই? যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো একজন ভিক্ষুক, সে যদি একটা মনে করো যে পালের গাড়ি কেনার ইচ্ছা পোষণ করে, তবে কি সেটা চাহিদা হবে? আমার মনে হয় যে অবশ্যই চাহিদা হবে না। কারণ হচ্ছে চাহিদার তিনটা শর্ত থাকে। কয়টা শর্ত বললাম? তিনটা শর্ত হচ্ছে ইচ্ছা, তারপরে নাম্বার 2 হচ্ছে আকাঙ্ক্ষা, নাম্বার 3 হচ্ছে অর্থ বা সামর্থ্য। তো আমরা দেখি যে এই তিনটা কি একজন ভিক্ষুকের মধ্যে আছে কিনা। একজন ভিক্ষুক কি করে? সে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে নিজের জীবন ধারণ করে, রাইট কিনা? সো তার ইচ্ছা থাকাটাই স্বাভাবিক। দ্বিতীয়ত হচ্ছে সে একটা কাজের গাড়ি কেনার আকাঙ্ক্ষা করতেই পারে। আর তৃতীয় নম্বর বিষয় যেটা হচ্ছে অর্থ বা সামর্থ্য। অর্থাৎ একটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা পালের গাড়ি কিন্তু অনেক দাম, আমরা এটা জানি। সো এটা কিন্তু তার দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় যে চাহিদা হচ্ছে না। তার কারণ কি? আমরা এই দুটো তার কাছ থেকে পাচ্ছি, বাট এটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা সবাই বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এবার আমরা দেখি যে একজন ধনী ব্যক্তি, সে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সে হচ্ছে কৃপণ। তার হচ্ছে কি করে? অর্থ শুধু আয় করে, কিন্তু সেই পরিমাণ সে ব্যয় করে না। অর্থাৎ কি নেই তার? একজন ধনী ব্যক্তির ক্ষেত্রে তার চাহিদা হবে না যতক্ষণ পর্যন্ত না তিনটা জিনিসের তার কাছে সমন্বয় ঘটবে। তো ধনী ব্যক্তির ক্ষেত্রে কোনটা আছে আমরা দেখে নিই। ধনী ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি, আকাঙ্ক্ষা আছে, আবার অর্থ আছে, বাট কি নেই? ওই জিনিসটা ক্রয় করার তার ইচ্ছা নেই। তাহলে সেটা কি চাহিদা হবে বন্ধুরা? তো আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রেও, ধনী ব্যক্তির ক্ষেত্রেও একটা জিনিস ক্রয় করার যদি ইচ্ছা না থাকে, তাহলে সেটাকে আমরা চাহিদা হিসাবে ধরতে পারি না। সেই ক্ষেত্রে চাহিদার সুনির্দিষ্ট একটা সংজ্ঞা আছে, যেটা আমি আগেই বলছিলাম যে অর্থনীতিতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই চাহিদা হিসাবে গণ্য করা হয়। আর এর আগে আমি বলে দিয়েছি যে চাহিদার তিনটা শর্ত থাকে। কয়টা শর্তের কথা বললাম? তিনটা। একটা হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা ও সামর্থ্য। ঠিক আছে, আরো আমরা একটু গভীরে গেলে দেখতে পাবো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবা যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে। অন্যান্য অবস্থা বলতে আমরা বুঝি যে আমাদের অনুকূল প্রতিকূল অবস্থা বা পরিবেশ, এইগুলো বিবেচনা করে যদি একজন ভোক্তা একটা জিনিস ক্রয় করার
সামর্থ্য বা ইচ্ছে থাকে সেটাকে বলা হয় চাহিদা। তো আমরা সবাই বুঝতে পারছি অবশ্যই। এখন আমরা দেখব যে একটা চাহিদা সূচি থেকে কিভাবে একটা চাহিদা রেখা অঙ্কন করা যায়। আজকে যারা নতুন তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে চাহিদা সূচিটা কি। আমরা এখন দেখব যে চাহিদা সূচি কি জিনিস। চাহিদা সূচি বা চাহিদা বিধি এর ভিত্তিতে আমরা কিন্তু একটা সুনির্দিষ্ট চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তো আমরা এখন একটু দেখে নিই যে চাহিদা সূচিটা কি জিনিস। কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে ওই দ্রব্যের কি বলা হয়? চাহিদা সূচি বা চাহিদা। অর্থাৎ চাহিদা বিধিকে যখন গাণিতিকভাবে আমরা উপস্থাপন করি তখন সেটা হয়ে যায় কি? চাহিদা সূচি। এখন আমরা দেখব যে বাস্তবে চাহিদা সূচিটা কি ধরনের হয়। ওকে, তো আমরা একটু খেয়াল করি সবাই। আরেকটা বিষয় তোমাদের সবাইকে আমি একটু শেয়ার করি। আমরা যখন অনলাইন ক্লাসটা দেখব সবাই কি করব? মনোযোগ সহকারে দেখব। আর কোনো কিছু অজানা বা অবধান থাকলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে আমার একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা আমাকে ফোন করেও জানতে পারবে অথবা কমেন্টস বক্সে কমেন্ট করেও আমার সাথে জানতে পারবে। তো ধন্যবাদ। এখন আমরা দেখব যে চাহিদা সূচি। চাহিদা সূচিটা আমরা এভাবে আঁকাতে পারি। অর্থাৎ দ্রব্যের দাম, দ্রব্যের দাম অর্থাৎ পি। আচ্ছা, চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। আর হচ্ছে চিত্রে হচ্ছে বিন্দু। আমরা যখন চিত্রতে চলে যাব তখন আমরা কিন্তু এটা বিন্দু আকারে চিত্রের বিন্দু আমরা সেটা দেখাবো। যখন আমরা চিত্রতে যাব তখন আমরা কিন্তু এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ দ্রব্যের দাম আর আমরা সবাই বুঝতে পারছি এটা হচ্ছে 4 4 8 12 A B और C। আমরা একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করছি কিনা সবাই একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা যে দ্রব্যের দাম যখন 8 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ কি ছিল? 4 একক। অর্থাৎ দাম এবং চাহিদার এককের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে দ্রব্যের দামটাকে আমরা কি টাকাতে পরিণত করি। আর টাকা দিয়ে যেহেতু আমরা একটা যে কোনো একককে ক্রয় করতে পারি কিনা। সো দাম যখন বেড়ে দেখি আমরা 6 টাকা হচ্ছে তখন কি হচ্ছে? চাহিদার পরিমাণ কি হচ্ছে? দাম কমে যখন 6 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ বেড়ে কি হচ্ছে? 8 টাকায় 8 এককে পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলা যায় যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম যখন বাড়তে থাকে তখন চাহিদা কি পরিমাণ কি হয়? কমতে থাকে। তখন চাহিদার পরিমাণ কি হয়? বাড়তে থাকে। এবার তৃতীয় ধাপটা আমরা দেখি দ্রব্যের দাম যখন আরো কমে 4 টাকা হয়েছে তখন আমরা কি ওই দ্রব্যের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 8 একক থেকে বেড়ে কি হয়েছে? 12 এককে আমরা পৌঁছেছি। তো যখন দ্রব্যের দাম 8 টাকা ছিল তখন সে 4 একক দ্রব্য ক্রয় করতে পারত একজন ভোক্তা। এবং চাহিদা রেখাতে আমরা যখন জগতের চিত্রে এই বিন্দুতে আমরা প্রকাশ পাবো এবং আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমরা কোন দ্রব্যের দাম এবং চাহিদার মাধ্যমে একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তো চাহিদা সূচিটা আমরা সর্বশেষ এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একজন ভোক্তা একটি নির্দিষ্ট দামে
সেটাকে ওই দ্রব্যের কি বলা হয়, চাহিদা সূচি। অর্থাৎ দাম এবং পরিমাণ যে একটা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় চাহিদা কি সূচি। তো আমরা আশা করছি সবাই বুঝতে পারছি। এখন আমরা দেখব যে কিভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এটা আমরা একটু বুঝতে হবে, বিকজ এই বছর পরে আমরা এই সূচির আলোকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব এবং এই চাহিদা রেখা কিভাবে চাহিদা সূচি থেকে পাওয়া যায় সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা সবাই একটু সাথে থাকি। আমরা এখন দেখব যে চাহিদা রেখাটা কি। আমরা প্রথমে আমরা মাধ্যমিকে শিখে এসেছি যে রেখা কি, একটা সুনির্দিষ্ট কি সরল রেখা, বক্ররেখা, আবার বিভিন্ন আঙ্গিকের রেখা হতে পারে। তো আমরা জিনিসটা দেখব যে চাহিদা রেখা কি, অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণকে যখন একটা রেখা আকারে উপস্থাপন করা হয় এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা রেখা। এখন আমরা যে চাহিদা সূচিটা এঁকেছিলাম সেটা আমরা এখানে একটু আঁকাই নিই, নাহলে আমরা এটা সঠিকভাবে করতে পারবো না। আমি সংক্ষেপে দেখাচ্ছি। আগের যে রেখা সূচিটা আমরা এখানে রেখেছিলাম দাম অর্থাৎ পি, আর এটা চাহিদার পরিমাণ অর্থাৎ চাহিদার পরিমাণ অর্থাৎ কিউ, আর এটা হচ্ছে চিত্রে বিন্দু। সবাই আমরা একটু খেয়াল করি, চিত্রে বিন্দু। আচ্ছা, এইখানে দিয়েছিলাম কত, আমরা দিয়েছিলাম 8, 6 আর 4। আচ্ছা, নেক্সট যে কলমে ছিল 4, 8 আর 12 এ বি সি। এটা হচ্ছে আমাদের একটা কি চাহিদা সূচি, চাহিদা সূচি। সো এখন আমরা দেখব যে একটা সুনির্দিষ্ট চাহিদা সূচি থেকে কিভাবে একটা সুনির্দিষ্ট চাহিদা রেখা অঙ্কন করা যায় এবং এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এটা চাহিদা রেখা অঙ্কন করার জন্য আমাদের পরবর্তী ধাপে আমরা যাইতে পারি, সেটা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আমরা সংজ্ঞা দেখেছিলাম যে কোনো দ্রব্যের দাম যখন বাড়ে পরিমাণ তখন কি হয়, কমতে থাকে। সেটা আমরা কিন্তু চাহিদার তালিকায় পেয়েছি। তো এবার আমরা দেখব কিভাবে একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এর জন্য প্রথমে আমরা মাধ্যমিকে একটা ত্রিভুজ আঁকানো শিখেছি না? তোমরা যারা নতুন তাদের কাছে মনে হতে পারে যে এটা কি জিনিস। আমরা জানি এটাকে একটা ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ, ত্রি মানে হচ্ছে 3 আর ভুজ মানে হচ্ছে কি রেখা। সো আমরা দেখব যে ত্রিভুজ অর্থাৎ রেখা বা বাহু, 3 বাহুর সমন্বয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ত্রিভুজ। আমরা সব সময় জানি এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। এটা আমি কেন দেখাচ্ছি, এই কারণে যে আমরা যখন চাহিদা রেখাটা অঙ্কন করব তখন কিন্তু এই জিনিসটা ছাড়া আমরা বুঝতে পারবো না। আর অর্থনীতি যত চিত্র আছে না কেন সমস্ত কিছুই এই লম্ব বা ভূমির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো আমরা আমাদের চাহিদা রেখায় এই বাহুটা দরকার হবে, সেটা আমরা যেটা চাহিদা রেখাটা পাবো সেটাইকে আমরা অনুধাবন করতে পারবো। এখন এটা তো আমরা সবাই বুঝতে পারছি কিনা? তো ধন্যবাদ সবাইকে। এখন আমরা দেখব যে কিভাবে এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখাটা অঙ্কন করা যায়। এটা আমরা এখন মুছে দিব। নেক্সট আমরা যখন আসবো তখন আপনাদের সাথে একটু মিলাই দেখব যে আমরা যে কথাটা বলেছিলাম যে একটা ত্রিভুজের থেকেই আমরা কিন্তু চাহিদা
রেখাটা অঙ্কন করতে পারি। প্রথম দিকে আমরা একটু খেয়াল করি এই চাহিদা সূচিতে, দ্রব্যের দাম লম্ব অক্ষে কি থাকবে আমরা আর ভূমি অক্ষে কি থাকবে সেটা আমরা একটু ভালো করে দেখে নিই। এটা হচ্ছে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি, কি পরিমাণ দ্রব্য আমি ক্রয় করছি এটাকে বলা হয় যে কিউ। আর এখানে হচ্ছে দ্রব্যের দাম সমান কি পি। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পারছি তো চাহিদার পরিমাণ আর দ্রব্যের দাম, এইটা হচ্ছে দ্রব্যের দাম অর্থাৎ আমরা কয় টাকা দিয়ে কতটুকু পরিমাণ পণ্য ক্রয় করেছি। তো যখন আমরা দ্রব্যের দাম সর্বনিম্ন কত আছে দেখে নিই আমরা। এটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে আমরা আপের দিকে যাব। কেন যাব? আমাদের চাহিদা রেখা অঙ্কন করতে হলে লেফটে অর্থাৎ ত্রিভুজের বাম দিকে যেখানে আমরা লম্ব অক্ষ বিবেচনা করেছিলাম সেই অক্ষে সবসময় থাকবে কি দ্রব্যের দাম, আর যেটাকে আমরা ভূমি অক্ষ বিবেচনা করেছিলাম সেই ভূমি অক্ষে থাকবে সবসময় চাহিদার পরিমাণ। সো আমরা এখন দেখে নিই দ্রব্যের দাম সর্বনিম্ন হচ্ছে 4। আমরা যদি এইটুকু ধরে নিই যে 4, তাহলে 4 এর ডবল হচ্ছে 8, আর 8 4 8, আর এখানে ধরে নিই যে 12। আচ্ছা, এখানে যদি 4 হয় এখানে যদি 8 হয়, আমরা একটা জিনিস খেয়াল করি 4 যখন হচ্ছে তাহলে এখান থেকে অবশ্যই 1 2 3 আছে, রাইট কি না? সো 4 এখান থেকে যদি 8 হয় তাহলে এই পর্যন্ত আমার আছে কত 5 6 7, তাহলে আমরা এখানে মাঝখান থেকে আমরা কি বিবেচনা করে নিতে পারি যে 6 আছে। কেন আমাদের 6 আছে? যেহেতু এখানে আমাদের 6 আছে 4 আছে আর 8 আছে, তিনটা কি আছে আমাদের দ্রব্যের দাম আছে। আর এই পাশে সর্বনিম্ন কত 4 থেকে শুরু, এখান থেকেও আমরা বিবেচনা করে নিতে পারি যে এটা হচ্ছে 4। আরো একটু বেশি করে নিই, কারণ হচ্ছে চাহিদা রেখাটা দেখতে একটু ভালো লাগবে। শিক্ষার্থী বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ যে আমার হাতে স্কেল নেই, আমি হাতের অনুপাতে আঁকতেছি, তো ছোট বড় হতেই পারে। আমরা একটু বিবেচনা করে নিই যে এইটুকু হচ্ছে 4, সো এইখান থেকে এইটুকু হবে 8, আর এখান থেকে এইটুকু হবে 12। সবাই একটু খেয়াল করি, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করি যে দ্রব্যের দাম কত যখন 8 টাকা, তাহলে আমরা কোন দিকে দ্রব্যের দাম নির্বাচন করেছি? লম্ব অক্ষে, অর্থাৎ লম্ব অক্ষে দ্রব্যের দাম যখন 8 টাকা, তখন আমি কি পরিমাণ চাহিদা পাচ্ছি? যখন দ্রব্যের দাম হচ্ছে 8, অর্থাৎ এই 8 এর রেখাটা আমি ডট ডট দিয়ে এই পর্যন্ত নিয়ে যাব। কেন নিয়ে যাব? যে আমি 4 একক দ্রব্য এখান থেকে আমি ক্রয় করতে পারছি, ঠিক আছে? এবার এটা গেল যে প্রথম যখন দ্রব্যের দাম ছিল 4 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল কত? এই 8 টাকা, তখন ছিল চাহিদার পরিমাণ 4 একক। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, দাম যখন কমে 6 টাকা আসছে তখন কি হচ্ছে? দ্রব্যের চাহিদার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে মিন করতে পারি যে এখানে যে এটা এরকম ভাবে দাম যখন কমছে তখন কি হচ্ছে? চাহিদার পরিমাণ বাড়ছে। আর তৃতীয় ধাপে আমরা দেখছি যে দাম প্রথমে ছিল 8 টাকা, পরে 6 টাকা, পরে 4 টাকা। 4 টাকা যখন আসছে তখন চাহিদার পরিমাণ কি আরো পরিমাণ বেড়ে যাচ্ছে কি না বন্ধুরা? আমরা একটু খেয়াল করি ভালো করে, এই যে এই পর্যন্ত চাহিদার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। এবার আমরা যেটা এইখানে দেখেছিলাম সেটাকে আমরা এবার একটু অঙ্কন করে দেখাই। এটা হচ্ছে ডি একটি চাহিদা রেখা। প্রথম 8 টাকা দাম, 4 একক পরিমাণ হচ্ছে এ। আচ্ছা, এখন যখন 6 টাকা, আমি আগে বলেছি যে 8 আর 4 এর মাঝামাঝি কিন্তু কি আছে? 6 আছে। সো এবার আমরা দেখি যখন 4 টাকা তখন পরিমাণ হচ্ছে এই 6 টাকা, তখন হচ্ছে 8 একক। যখন দাম কমে 4 তখন হচ্ছে
সি বিন্দু দ্বারা প্রকাশ পাচ্ছে। আমরা চাইলে এইটাকে এইভাবে যোগ করে দিতেও পারবো, সমস্যা নেই, যোগ করলেও হবে, আমরা না করলেও হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা সুন্দর একটা চাহিদা রেখা পেয়ে গেছি। তো বন্ধুরা, এবার আমি এর চাহিদা রেখা ব্যাখ্যা যাব। তার আগে আমি একটু বলে নিই, এই যে চাহিদা রেখাটা আমরা পেলাম, এটা এই হচ্ছে চাহিদা সূচির আলোকে। এখন ব্যাখ্যায় আমরা প্রথমেই বলে নিব যে চাহিদা রেখা অঙ্কন করার সময় সব সময় নিচের দিকে কি থাকবে, ভূমি অক্ষ, আর বাম দিকে থাকবে কি, লম্ব অক্ষ। সো আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উপরোক্ত চিত্র থেকে লক্ষ্য করা যায় যে, কি করা যায়, লক্ষ্য করা যায় যে অর্থাৎ ভূমি অক্ষে বিসি বা ভূমি অক্ষে বা বিসি অক্ষের চাহিদার পরিমাণ প্রকাশ করা হয়েছে এবং লম্ব অক্ষে এবি দ্বারা দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। এরপর আমরা যাব, আমরা চিত্র থেকে লক্ষ্য করতে পাচ্ছি যে দ্রব্যের দাম যখন 8 টাকা, তখন আমরা 4 একক পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারি, যা সংমিশ্রণ বিন্দু এ দ্বারা প্রকাশ করা হয়েছে। অনুরূপভাবে আমরা যেহেতু আগে বলেছিলাম যে চাহিদার একটা বিধি আছে, সেটা হচ্ছে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমতে থাকে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়তে থাকে। সো দাম কমে যখন 8 টাকা থেকে 6 টাকা হচ্ছে, তখন চাহিদার পরিমাণ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আগে ছিল 4, এখন হচ্ছে 8। সো দাম যখন 8 টাকা থেকে 6 টাকা এসেছে, তখন চাহিদার পরিমাণ কত দাঁড়াইছে, আমরা দেখতে পাচ্ছি 8। তাহলে এখানে 6 আর এখানে যে হচ্ছে 8, যা এবি বাহুর এই পাশে 6 টাকা দাম এবং বিসি বাহুর এদিকে 8 একক দ্রব্য ক্রয় করা যায়, যা সংমিশ্রণ বিন্দু বি দ্বারা প্রকাশ পাচ্ছে। অনুরূপভাবে আমরা একটা জিনিস খেয়াল করি, দাম আরো কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে 6 টাকা থেকে যখন 4 টাকা দাম কমে আসছে, তখন কি হয়, দ্রব্যের দাম চাহিদা কিন্তু আরো বেশি হয়। কেন হয়, যখন আমরা একটা জিনিস দেখি বাস্তবতার প্রেক্ষাপটে এরকম, আমরা কোনো জিনিস যখন দাম কম হয় তখন কি বেশি করে জিনিস কিনে রাখি নেই, কেন রাখি, যে আমরা ভবিষ্যতে এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো, আমরা খেতে পারবো। এই ক্ষেত্রে এটাও ঘটছে, এই জন্য চাহিদা বৃদ্ধির এটা প্রয়োগ হয় যে দাম যখন আরো কমে গেল 4 টাকা, তখন এটা চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে 12 একক, যা সংমিশ্রণ বিন্দু সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এখন দেখি লাস্টে বা শেষে আমরা দেখতে পাচ্ছি যে যে বিন্দুগুলো আমরা পেলাম, এখন আমরা হচ্ছে এ বি সি এই বিন্দু তিনটাকে আমরা যোগ করে দিব। এ বি সি তিনটি বিন্দু যোগ করার পর যে নির্দিষ্ট পরিমাণে একটি রেখা আমরা দেখতে পাচ্ছি ডিডি, অর্থাৎ ডিমান্ড, অর্থাৎ চাহিদা রেখা, ডিমান্ড গ্রাফ বা চাহিদা রেখা। সো এই ডিডি কে বলা হয় নির্দিষ্ট পরিমাণ একটা চাহিদা রেখা। তাহলে এ বি সি যোগ করে যে রেখাটি আমরা পেলাম, সেটা হচ্ছে চাহিদা রেখা। তো বন্ধুরা, তোমরা আশা করছি একটি চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করেছি বুঝতে পারছো। তারপরে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমার নাম্বারে তোমরা ফোন দিয়ে জানতে পারবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। করোনাকালীন সময়ে সবাই মুখে মাস্ক ব্যবহার করবা আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার দেখা হবে এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।